এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো এখন আমরা আরআরবি এনটিপিসি CBT 1 CBT 2 এর যে কটা শিফট হয়েছিল সেই অল শিফট থেকে কিছু বাছাই করা সায়েন্সের কোশ্চেন নিয়ে ডিসকাশন করব। তাহলে চলো দেরি না করে শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে? দেখো, এই যে বেরি রোগ আছে, এই বেরি রোগ কিন্তু ভিটামিন বি এর জন্য হয়ে থাকে। ঠিক আছে, ভিটামিন বি এর জন্য কিন্তু বেরি রোগ হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। এছাড়া এই যে ভিটামিন বি আছে, এই ভিটামিন বি এর কিন্তু অনেকগুলি ভাগ আছে, যেমন ভিটামিন B1, B2, ভিটামিন V3, ভিটামিন B5, ভিটামিন B7, ভিটামিন B9 এবং কিন্তু ভিটামিন B12। এর মধ্যে থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট কিন্তু ভিটামিন বি। এই পুরো যে গ্রুপটা আছে, এই পুরো গ্রুপটাকে কিন্তু ভিটামিন বি কমপ্লেক্স বলা হয়ে থাকে। ঠিক আছে, এর ভেতরে প্রত্যেকটা ভিটামিনের কিন্তু আলাদা আলাদা রাসায়নিক নাম আছে। যেমন ভিটামিন B1 এর রাসায়নিক নাম কিন্তু থিয়ামিন, ভিটামিন B2 এর কিন্তু রাইবোফ্লেভিন, ভিটামিন B3 কিন্তু নিয়াসিন। ঠিক এরকমভাবে ভিটামিন যে B12 আছে সেটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ভিটামিন B12 এর যে রাসায়নিক নাম সেটা কিন্তু সায়ানোকোবালামিন। ঠিক আছে, আর এই ভিটামিন B12 কিন্তু কোবাল্ট সংশ্লেষণ করে থাকে। কোবাল্ট যে মৌল আছে, সেই কোবাল্ট মৌলের সংশ্লেষণে কিন্তু ভিটামিন B12 সাহায্য করে থাকে। নেক্সট কোশ্চেন, মায়োপিয়া জনিত দৃষ্টিশক্তির সমস্যা সারাতে কোন ধরনের লেন্স ব্যবহার করা হয়? দেখো, এই যে মায়োপিয়া আছে, এটা কিন্তু দৃষ্টিশক্তি জনিত একটি রোগ। এই মায়োপিয়াতে কাছের বস্তু আমরা সহজে দেখতে পারি, পরিষ্কার দেখতে পারি, কিন্তু দূরের যে বস্তু আছে সেই দূরের বস্তু দেখতে কিন্তু আমাদের অসুবিধা হয়। তো এই মায়োপিয়া জনিত দৃষ্টিশক্তি সমস্যা সারাতে কিন্তু ডাইভার্জিং লেন্স বা অবতল লেন্স ব্যবহার করা হয়ে থাকে। ঠিক আছে, অবতল লেন্স ব্যবহার করা হয় কিন্তু মায়োপিয়া জনিত দৃষ্টিশক্তির সমস্যা সারাতে। নেক্সট কোশ্চেন, পিত্তরস কোথা থেকে নির্গত হয়? দেখো, পিত্তরস বা বাইল জুস, ঠিক আছে, পিত্তরস বা বাইল জুস এটা কিন্তু লিভার থেকে নির্গত হয়। ঠিক আছে, এটা কিন্তু লিভার থেকে নির্গত হয়। দেখো, এটা কিন্তু লিভার থেকে বাইল ডাক্ট বলে একটা শিরা আছে, সেই শিরা দিয়ে কিন্তু, ঠিক আছে, সেই শিরা দিয়ে কিন্তু এটা আমাদের যে ডিওডেনাম আছে, অর্থাৎ আমাদের যে অন্ত্র আছে, ঠিক আছে, আমাদের যে স্মল ইন্টেস্টাইন বা যে ক্ষুদ্রান্ত আছে, সেই ক্ষুদ্রান্তে কিন্তু মেশে আর সেখানে কিন্তু খাবারকে হজমে সাহায্য করে। তাহলে পিত্তরস কোথা থেকে নির্গত হয়? পিত্তরস কিন্তু লিভার থেকে নির্গত হয়। নেক্সট কোশ্চেন, চুন জলের রাসায়নিক সংকেত কি? দেখো, এই যে চুন জল আছে, এই চুন জলের রাসায়নিক সংকেত কিন্তু CaOH2। ঠিক আছে, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। চুন জলের রাসায়নিক সংকেত কিন্তু CaOH2 বা ক্যালসিয়াম হাইড্রক্সাইড। আর এই যে পোড়া চুন, ঠিক আছে, পোড়া চুনের যে রাসায়নিক সংকেত সেটা কিন্তু CaO। ঠিক আছে, পোড়া চুনের রাসায়নিক সংকেত কিন্তু CaO। আর চুন জলের রাসায়নিক সংকেত, যেটাকে কিন্তু আমরা কলিচুন বলে থাকি, সেটা কিন্তু CaOH2। নেক্সট কোশ্চেন, রবার্ট হুক কী আবিষ্কার করে? দেখো, রবার্ট হুক কিন্তু কোষ আবিষ্কার করেছিল। রবার্ট হুক যে কোষটা আবিষ্কার করেছিল সেটা কিন্তু মৃত কোষ ছিল। ঠিক আছে, সেটা কিন্তু মৃত কোষ ছিল। 1665 সালে কিন্তু রবার্ট হুক মৃত কোষ সবার প্রথম আবিষ্কার করেছিল। আর জীবিত কোষ কিন্তু 1674 সালে ভন লিউয়েন হক কিন্তু সবার প্রথম জীবিত কোষ আবিষ্কার করেছিল। নেক্সট কোশ্চেন, কোন গ্রুপের রক্তের ব্যক্তিদের সার্বিক গ্রহিতা বলা হয়ে থাকে? দেখো, এই যে রক্তের যে শ্রেণীবিভাগ, মোট 4 রকমের রক্ত হয়ে থাকে কিন্তু A, B, AB আর কিন্তু O। ঠিক আছে, এই যে 4 রকমের যে রক্তের শ্রেণীবিভাগ, এটা কিন্তু কার্ল ল্যান্ডস্টেইনার করেছিলেন। তো এই যে 4 রকমের রক্ত আছে, এই 4 রকমের রক্তের ভেতরে কিন্তু যে O নেগেটিভ আছে, এই গ্রুপের ব্যক্তিদের কিন্তু সার্বজনীন দাতা বলা হয়ে থাকে, অর্থাৎ এরা যে কোনো শ্রেণীর ব্যক্তিকে কিন্তু রক্ত প্রদান করতে পারে। আর যে AB পজিটিভ আছে, অর্থাৎ AB প্লাস যে রক্তের গ্রুপ যাদের আছে, তারা কিন্তু সার্বিক গ্রহিতা হয়ে থাকে, অর্থাৎ এরা কিন্তু যে কোনো গ্রুপের ব্যক্তির কাছ থেকে রক্ত গ্রহণ করতে পারে। নেক্সট কোশ্চেন, মাঝের অংশ পাতলা ও ধারগুলো চওড়া কোন লেন্সের হয়ে থাকে? দেখো, এই যে এটা কিন্তু অবতল লেন্সের একটা ছবি। দেখো, এই যে অবতল লেন্সের মাঝের অংশগুলো কিন্তু পাতলা হয় আর যে ধারগুলো আছে সেই ধারগুলো কিন্তু চওড়া হয়। তো এই টাইপের যে লেন্সগুলো হয় সেগুলো কিন্তু অবতল লেন্স হয়ে থাকে। ঠিক আছে, ঠিক সেরকমভাবে আমরা যদি উত্তল লেন্স দেখি, উত্তল লেন্স কিন্তু এর উল্টোটা, অর্থাৎ উত্তল লেন্সের যে ধারগুলো থাকে সেই ধারগুলো কিন্তু সরু হয়ে থাকে আর মাঝের অংশটা কিন্তু স্ফীত বা মোটা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, তো আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কী হয়ে যাবে? আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু হয়ে যাবে যে অবতল লেন্স। অবতল লেন্সের কিন্তু মাঝখানে সরু এবং দুই সাইডে কিন্তু চওড়া হয়ে থাকে। নেক্সট কোশ্চেন,
গ্রাফাইটের ভ্যালেন্স ইলেকট্রন সংখ্যা কত? দেখো গ্রাফাইট বলে কিন্তু কোনো মৌল আমাদের যে পর্যায় সারণী সেখানে কিন্তু নেই। এই গ্রাফাইট কিন্তু কার্বনেরই একটি রূপভেদ, ঠিক আছে, কার্বনেরই কিন্তু একটা অ্যালোট্রপ। তো এখানে কিন্তু আমাদের যে কার্বন আছে সেই কার্বনের যে পারমাণবিক সংখ্যা, কার্বনের যে পারমাণবিক সংখ্যা সেটা কিন্তু 6। আর আমরা যদি এটাকে ইলেকট্রন কনফিগারেশন করি তাহলে কিন্তু 2 আর 4 হয়ে থাকে, ঠিক আছে। প্রথম কক্ষে 2টি এবং শেষ কক্ষে কিন্তু 4টি ইলেকট্রন থেকে থাকে। আর তোমাদের বলে রাখি ভ্যালেন্স ইলেকট্রন বের করতে গেলে কিন্তু শেষ কক্ষে কতগুলি ইলেকট্রন আছে সেটাকেই কিন্তু ভ্যালেন্স ইলেকট্রন বলা হয়ে থাকে। তো কার্বনের শেষ কক্ষে কিন্তু 4টে ইলেকট্রন থাকে, তাই কার্বনের ভ্যালেন্সি কিন্তু 4, অর্থাৎ গ্রাফাইটের ভ্যালেন্সি কিন্তু 4 হয়ে যাবে। নেক্সট কোশ্চেন, চোখের লেন্সের অধিক বক্রতা সৃষ্টি হলে কোন রোগ সৃষ্টি হয়? দেখো আমাদের যে চোখের লেন্স থাকে সেই চোখের লেন্স যদি অধিক মাত্রায় বেঁকে যায়, অধিক মাত্রায় যদি বক্রতাযুক্ত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মায়োপিয়া রোগ হয়ে থাকে। আর এই মায়োপিয়া কিন্তু একটা দৃষ্টিশক্তিজনিত রোগ। এই মায়োপিয়াতে কিন্তু দূরের জিনিস অস্পষ্ট দেখা যায় কিন্তু কাছের জিনিস স্পষ্টই দেখা যায়। আর আমাদের চোখে কিন্তু উত্তল লেন্স থাকে, ঠিক আছে। আমাদের চোখে পরীক্ষায় এরকম কোশ্চেনও কিন্তু আসতে পারে যে আমাদের চোখে কোন লেন্স থাকে? আমাদের চোখে কিন্তু উত্তল লেন্স থাকে। নেক্সট কোশ্চেন, উদ্ভিদের একটি অনুখাদ্যের উদাহরণ দাও। দেখো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট, ঠিক আছে, অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট। দেখো উদ্ভিদের যে অনুখাদ্য থাকে সেই অনুখাদ্যের কিন্তু 2 রকমের ভাগ থাকে, ঠিক আছে। উদ্ভিদের যে খাদ্য থাকে সেই খাদ্যের কিন্তু 2 রকমের ভাগ থাকে, একটাকে বলে ম্যাক্রোনিউট্রিয়েন্ট আর একটাকে বলে মাইক্রোনিউট্রিয়েন্ট। তো এখানে কিন্তু তোমাদের মাইক্রোনিউট্রিয়েন্ট জিজ্ঞাসা করেছে। তো উদ্ভিদের মাইক্রোনিউট্রিয়েন্টের এক্সাম্পল কিন্তু হয়ে যাবে আয়রন, বোরন, মলিবডিনাম, এগুলো কিন্তু সব মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্যের উদাহরণ। নেক্সট কোশ্চেন, ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত কোন গ্যাস ওজোন স্তরের ক্ষতি করে? দেখো ক্লোরোফ্লোরোকার্বন যেটাকে আমরা সিএফসি বলে থাকি, সবার প্রথম বলে রাখি এই সিএফসি কিন্তু আমাদের বাড়িতে থাকা ফ্রিজ বা রেফ্রিজারেটরের থেকে যে ফ্রিয়ন গ্যাস থাকে সেই ফ্রিয়ন গ্যাস থেকে নির্গত হয়। আর এই ক্লোরোফ্লোরোকার্বনের জন্য কিন্তু ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি হয়েছে। ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত, এখানে একটু স্পেলিং মিস্টেক আছে তার জন্য সরি, ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত ক্লোরিন গ্যাস, ঠিক আছে, ক্লোরোফ্লোরোকার্বন থেকে নির্গত ক্লোরিন গ্যাসের জন্য কিন্তু ওজোন স্তরে কিন্তু ক্ষত সৃষ্টি হয়েছে বা ছিদ্রের সৃষ্টি হয়েছে। দেখো এই যে ওজোন স্তরের যে ছিদ্র সৃষ্টি হয়েছে এই সংক্রান্ত কিন্তু একটা প্রোটোকল 1987 সালে কানাডার মন্ট্রিল শহরে হয়েছিল, যেটাকে কিন্তু ওজোন প্রোটোকল বলা হয়ে থাকে বা যেটাকে কিন্তু মন্ট্রিল প্রোটোকল বলা হয়ে থাকে। এর বিষয়বস্তু ছিল কিন্তু ওজোন স্তরে যে ছিদ্র সৃষ্টি হয়েছে সেই ছিদ্রকে কি করে আবার পুনরুদ্ধার করা যায় বা কি করে ওজনের ব্যবহার কমানো যায়। নেক্সট কোশ্চেন, রকেট কিসের সংরক্ষণ নীতি অনুযায়ী কাজ করে? দেখো সবার প্রথম রকেট কিন্তু নিউটনের যে তৃতীয় গতিসূত্র, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার কিন্তু সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, এই সূত্র অনুযায়ী কাজ করে। কিন্তু এই যে রকেট এগিয়ে যাওয়ার যে নীতি সেটা কিন্তু ভরবেগের সংরক্ষণের নীতি, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণের নীতি অনুযায়ী কিন্তু রকেট কাজ করে থাকে। নেক্সট কোশ্চেন, কোন ধাতু আমাদের যে রুম টেম্পারেচার বা আমাদের বাড়িতে যে স্বাভাবিক তাপমাত্রা কিন্তু তরল অবস্থায় থাকে? দেখো পারদ, এটাকে কিন্তু এইচজি বলা হয়ে থাকে, ঠিক আছে। পারদ কিন্তু আমাদের যে রুম টেম্পারেচার সেই রুম টেম্পারেচারে কিন্তু তরল অবস্থায় থাকে, ঠিক আছে, এটা কিন্তু ধাতু। এছাড়া একটা তরল অধাতু কিন্তু আছে, ঠিক আছে, তরল অধাতু। তরল অধাতু কোনটা? তরল অধাতু। তরল অধাতু কিন্তু অধাতুগুলি আমরা জানি যে অধাতুগুলো কিন্তু গ্যাসীয় অবস্থাতেই থেকে থাকে ম্যাক্সিমামটা, কিন্তু একটা কিন্তু তরল অধাতুও থাকে যার নাম হচ্ছে ব্রোমিন, ঠিক আছে, যার নাম কিন্তু ব্রোমিন। এটা কিন্তু লাল রঙের একটা তরল অধাতু। নেক্সট কোশ্চেন, কোন মৌলটি থাইরক্সিন সংশ্লেষণের জন্য অত্যাবশ্যক? দেখো থাইরক্সিন কিন্তু আমাদের একটা হরমোন, ঠিক আছে, যেটা আমাদের থাইরয়েড গ্ল্যান্ডের মধ্যে থাকে। তো থাইরক্সিন হরমোন সংশ্লেষণের জন্য কিন্তু আয়োডিন, ঠিক আছে, থাইরক্সিন মৌল সংশ্লেষণের জন্য কিন্তু আয়োডিন খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আয়োডিন যদি আমাদের শরীরে কমে যায় তাহলে কিন্তু এই থাইরক্সিনের ক্ষরণও কমে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের থাইরয়েড রোগ হয়ে থাকে, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট কী নামে পরিচিত? দেখো জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেটের সংকেত কিন্তু ZnSO4 7H2O, ঠিক আছে। এটাকে কিন্তু হোয়াইট ভিট্রিয়ল বা সাদা ভিট্রিয়লও বলা হয়ে থাকে, ঠিক আছে। তো জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট, এখানে এই যে 7-এর জন্য এখানে যে 7টা জলের অণু আছে এই কারণের জন্য কিন্তু একে হেপ্টাহাইড্রেট বলা হয়ে থাকে, ঠিক আছে। এখানে যদি 5টা জলের অণু থাকতো তাহলে কিন্তু সেটাকে পেন্টাহাইড্রেট বলা হয়ে থাকতো, ঠিক আছে। তো এই যে জিঙ্ক সালফেট হেপ্টাহাইড্রেট আছে এটাকে কিন্তু হোয়াইট ভিট্রিয়ল বা সাদা ভিট্রিয়ল নামেও কিন্তু এটা পরিচিত, ঠিক আছে। একটি ধাতু, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, একটি ধাতু কল্পের উদাহরণ কি? দেখো একটি ধাতু কল্প বা মেটালয়েডের উদাহরণ কিন্তু সিলিকন,
ঠিক আছে, সিলিকন হয়ে যাবে, তাছাড়া কিন্তু বোরন হয়ে যাবে। ঠিক আছে, এগুলো কিন্তু সব ধাতুকল্প বা মেটালয়েডের এক্সাম্পল, যার ভেতরে কিন্তু ধাতু এবং অধাতু দুই রকমেরই কিন্তু বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। আর এই সিলিকন দিয়ে কিন্তু চিপ বানানো হয়ে থাকে। ঠিক আছে, আমাদের যে কম্পিউটারের চিপ বা মোবাইলের যে চিপ, যে কোনো ধরনের চিপ ইন্ডাস্ট্রিতে কিন্তু সিলিকন ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, 2018 সালে নিপা ভাইরাসের প্রাদুর্ভাব কোথায় ঘটেছিল? দেখো, এই যে নিপা ভাইরাস, এটা কিন্তু সবার প্রথম মালয়েশিয়াতে কিন্তু দেখতে পাওয়া গেছিলো। আর এটা কিন্তু আমাদের ভারতে সবার প্রথম কেরালা রাজ্যে 2018 সালে কিন্তু এই যে নিপা ভাইরাসের কিন্তু প্রাদুর্ভাব ঘটেছিল। আর এই নিপা ভাইরাস কিন্তু বাদুড় থেকে ছড়াচ্ছিল। নেক্সট কোশ্চেন, প্লাস্টিক কী থেকে তৈরি হয়? দেখো, এই যে আমাদের যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক কিন্তু, ঠিক আছে, আমাদের যে প্লাস্টিক আছে সেই প্লাস্টিক কিন্তু ইথিলিন থেকে তৈরি হয়ে থাকে। ঠিক আছে, ইথিলিন কিন্তু একটা তোমার হচ্ছে রাসায়নিক যৌগ। ঠিক আছে, যেখান থেকে কিন্তু প্লাস্টিক তৈরি হয়ে থাকে। তো আজকে এই অবধি ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি তোমাদের মনে হয়ে থাকে যে তোমাদের আরও কিছু টপিকে ক্লাস করা দরকার, তো তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কোন কোন বিষয়গুলি দরকার। আমি সেই ভিডিওগুলোর ওপর স্পেসিফিক ভিডিও বানিয়ে দেবো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক করো, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।